অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অষ্টম পে কমিশনে সম্মতি দিল মন্ত্রিসভা। ৩ সদস্যের অষ্টম বেতন কমিশন গঠনে সম্মতি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন নিয়ে 18 মাসের মধ্যে সুপারিশ। এই 18 মাসের মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে অষ্টম পে কমিশন। 1 জানুয়ারি 2026 থেকে লাগু হয়ে যাবে অষ্টম পে কমিশন। কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রাইস ইন্ডেক্স বাড়ার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের চাইতে হয় না বছরে 2 বার করে মহার্ঘ ভাতার বৃদ্ধি করেন এবং সপ্তম পে কমিশন চালু অনেক আগে হয়ে গেছে এবং সপ্তম পে কমিশনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। শেষ হওয়ার পরে অষ্টম পে কমিশন তৈরি হলে বেশ কয়েকটা মাস চলে যায় তার রিপোর্ট দিতে। নরেন্দ্র মোদীজি তার যে কর্মসূচির যারা ইমপ্লিমেন্ট করেন অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারী, তাদের কথা অনেক আগাম ভেবে রেখেছেন যাতে সপ্তম পে কমিশনের টাইম শেষ হলেই অষ্টম পে কমিশনের রিপোর্ট হাতে নিয়ে সাথে সাথে ইমপ্লিমেন্ট করে দেন। অষ্টম পে কমিশন কমপ্লিট হলে রেল কর্মচারী সহ ভারত সরকারের কর্মচারীদের একেবারে নিচের তলাটা আমি বলছি, চতুর্থ শ্রেণীর মিনিমাম 30,000 টাকা বেতন বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা এই মুহূর্তে হাফ বেতন পান। আমাদের হতাশার জায়গাটা অত সমুদ্র প্রশান্ত মহাসাগরের থেকে গভীরতা বেশি। প্রথম কথাটা হচ্ছে যে ওদের একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে চলে, তো এবার সিস্টেম যদি না মানে ওদের জন্য একটা জয়েন্ট কনসালটেটিভ কমিটি আছে, সেই জয়েন্ট কনসালটেটিভ কমিটি ছেড়ে দেবে না। সেইটা কেন্দ্রীয় সরকার আরও ভালো করে বোঝে এবং ওদের আগেই সিদ্ধান্ত ছিল যে 50% ডিএটা ক্রস করে গেলেই আবার নতুন পে কমিশনের ডিক্লারেশন হবে এবং ওদের 58% এখন হয়ে গেছে। কাজে অটোমেটিক্যালি ওটা ওই দিকে যে যাবেই সেটাই বিয়ে করতে হবে। এইবার ধরুন একজন প্রায় ওদের যদি পে কমিশন চালু হয়ে যায় তাহলে আমাদের একজন এলডির সঙ্গে আর ওদের এলডির 1 লাখ টাকার ডিফারেন্স হয়ে যাবে। আর আমাদের এই এখন সব 18%, ভারতবর্ষের যেখানে প্রায় সব রাজ্যেই 58% বা কিছু সামান্য, মানে আরও 52, 53 প্রায় সব রাজ্যগুলোতেই আছে। আর আমাদের 18% মানে 3 ভাগের 1 ভাগের থেকেও কম। তা এখন ওটা পৌঁছতে আরও 30 বছর লাগবে। কোনো বৈধ ভোটারই বাদ যাবে না, ফের আশ্বাস কমিশনের। আমরা যে তালিকা করব তা 100% স্বচ্ছ হবে। কোনো ভোটার যদি সব তথ্য দিতে নাও পারেন, আমরা দেখব। ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি থাকার কিচ্ছু নেই। এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠকের পরই আশ্বাস মুখ্য নির্বাচনী আধিকারিকের। কোনো লেজিটিমেট ভোটার বাদ যাবে না। ইচ অ্যান্ড এভরি লেজিটিমেট ভোটার যেটা আছে, যেটা আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন আছে, যে আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 আছে, ওর মধ্যে এনি পার্সন হু ইজ এলিজিবল কারো নাম বাদ যাবে না। আমাদের যে আছে 80,000 থেকে বেশি বিএলও, 8,000 থেকে বেশি আপনার যে আছে সুপারভাইজার, বিএলও সুপারভাইজার, আপনার 3,000 থেকে বেশি এইআরও, আপনার 294 ইআরও। তারপরে এছাড়া গোটা গভর্নমেন্ট মেশিনারি যে ডিও কাছে আছে, ওনার ওসি ইলেকশন আছে, এডিএম আছেন, অ্যান্ড অন্য গভর্নমেন্ট মেশিনারি যেটা প্রয়োজন হবে আর্টিকেল 324(6) অফ দ্য কনস্টিটিউশন, ওটা সব ওরা রেকুইজিশন করতে পারবে, সবই সাহায্য করবে। আপনার যে আছে হেল্প ডেস্ক থাকবে প্রত্যেক জেলাতে, যে মাইগ্রেশন পকেটস আছে ওখানে হেল্প ডেস্ক সেপারেট থাকবে, আর আপনার যে আছে সব মতন সহযোগ থাকবে। সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক আশ্বস্ত করেছেন এসআইআর নিয়ে। এবার এই বৈঠক শেষে কোন রাজনৈতিক দল কি বলল রাখবো এবার আপনাদের সামনে। প্রশ্ন করেছিলাম যে 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে 2 বছর সময় লেগেছিল। কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন? মাত্র 2 মাস 2.5 মাসের মধ্যে পুরো বাংলার আজকে 8 কোটি 8.5 কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন। কোন রাজনৈতিক দলের কথায়, কাদের ইঙ্গিতে, কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন? এই প্রশ্ন আজকে আমরা নীতিগতভাবে করেছি, তার কোনো সদুত্তর আমরা পাইনি। ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই যে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া। ভারতবর্ষের নাগরিক এই সার্টিফিকেট ইলেকশন কমিশন দিতে পারে না।
সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিল, আর ইলেকশন কমিশন বলল আধার কার্ড হচ্ছে তোমার আইডেন্টিটি, নট এ সিটিজেনশিপ। এটা একেবারে প্রি প্ল্যান এনআরসি এবং সিএ চালু করার জন্য তারা একটা সুপরিকল্পিতভাবে এটা করছেন। এসআইআর যেটা ঘোষণা হয়েছে, ইলেকশন কমিশন ঘোষণা করেছে, ভারতীয় জনতা পার্টি স্বাগত জানায়। নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। বিএলএরা তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয়, হোয়াই নট বিএলএস, সবাই এগ্রি করেছে। আর ওটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে, একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না। তাহলে বাকি 11টা কি সিটিজেনশিপের প্রুফ? বলতে পারেনি। 2, সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে? এরকম অনেক জায়গা আছে যাদের কাছে 11টার কোনোটাই নেই বা 12টার কোনোটাই নেই, 11টার একমাত্র হয়তো আধার আছে, বাকিগুলো নেই। সেগুলোর ক্ষেত্রে কি হবে? ওরা বলেছে না, এগুলো আমরা দেখব। এসআইআর যেটা ঘোষণা হয়েছে, ইলেকশন কমিশন ঘোষণা করেছে, ভারতীয় জনতা পার্টি স্বাগত জানায়। বিএলএর নাম খুব কম উঠেছে, ভারতীয় জনতা পার্টি খুব কম নাম দিয়েছে, ইচ্ছাকৃতভাবে আমরা কম দিলাম। আমাদের পুরো লিস্ট তৈরি আছে। কম দেওয়ার একটাই কারণ ছিল, আর ওটা প্রমাণ হয়ে গেছে। যত নাম আমরা দিলাম, ওদের কাছে হুমকি, চমকি, ফোন কল, পুলিশ আরম্ভ করে দিয়েছে। আর অবাক লাগলো, আজকে তৃণমূল বলছে বিএলএদের প্রোটেকশন দিন। আমরা সহমত হলাম। আপনারা যখন বিএলএ জন্য প্রোটেকশন চাইছেন, বিএলএ 2, ঠিক বলেছেন, বিএলএ 2 তো প্রত্যেক বুথে যাবে। আর এই অলরেডি এটা আরম্ভ হয়ে গেছে হুমকি চুমকি। আমরা ইলেকশন কমিশনার সিইও সাহেবকে বলেছি, আমরা প্রায় 6000 ভুল বিএলও নিযুক্তির লিস্ট দিয়েছি। তার কি অ্যাকশন হয়েছে একটু দেখান।